তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 ভাষাবিজ্ঞানে যে অংশ নিয়ে তোমাদের অনেকের খুব ভীতি ভয় কাজ করছিল, বারবার তোমরা যে ক্লাস চাইছিলে সেই ক্লাস চলে এসেছে। আজকে ভাষাবিজ্ঞানের একদম প্রথম যে অংশ সেই ক্লাসটা আমরা করব। ক্লাস শুরু করার আগে তোমাদের এসওই বাংলা তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি, এবং এই ক্লাস করতে করতে তোমাদের যদি যেখানে যা অসুবিধে হচ্ছে সেগুলো জানাবে কমেন্টে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই ক্লাসটি ছড়িয়ে দেবে। আজকে তোমাদের ভাষাবিজ্ঞানের প্রথম যে অংশ সেটা আমরা পড়ব, ভাষাবিজ্ঞান এবং তার যে সমস্ত শাখা প্রশাখা রয়েছে এই অংশটা পড়ব। যেহেতু তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পূর্ণ এমসিকিউ হয়ে গিয়েছে, তাই আমাদের প্রত্যেকটা লাইনকে ধরে ধরে পড়তে হবে। কোনো লাইনকে বাদ দিলাম, স্কিপ করে গেলাম, বা কোনো একটা অংশ পড়লাম কোনো একটা অংশ পড়লাম না, এইভাবে পড়াশোনা আর করা যাবে না। এখন আমাদের সম্পূর্ণ প্রত্যেকটা ক্লাস যত্ন করে প্রত্যেকটা টেক্সটের প্রত্যেকটা অংশ ধরে ধরে ভাষাবিজ্ঞান, শুধু ভাষাবিজ্ঞান কেন, টেক্সটের আর যে সমস্ত গল্প, কবিতা, প্রবন্ধ, সাহিত্যের ইতিহাস যা রয়েছে সবটা আমাদের তেমন করেই পড়তে হবে। আজকে আমাদের প্রথম অংশ ভাষাবিজ্ঞান, এটা আমরা পড়ব। দেখো, ভাষাবিজ্ঞান কথাটা বললেই এই কথাটার মধ্যে বোঝা যাচ্ছে ভাষার বিজ্ঞান, সেটাই হলো ভাষাবিজ্ঞান। তাহলে এখান থেকে একটা ছোট প্রশ্ন হতে পারে, ভাষাবিজ্ঞান কোনটা? তাহলে এই যে ভাষার বিজ্ঞানের কথা বলা হচ্ছে সেটাই ভাষাবিজ্ঞান। এই ভাষা বিষয়টা কিন্তু শুধুমাত্র বাংলা ভাষার মধ্যে আবদ্ধ এমন নয়, এটা যে কোনো ভাষার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হতে পারে। অন্যভাবে বললে, ভাষাকে নিয়ে যে বিজ্ঞানসম্মতভাবে চর্চা সেটা ভাষাবিজ্ঞান করে। তাহলে যে চর্চাটা সেটা কিন্তু খুব এমনি এমনি চর্চা না, সেটা একেবারেই কিন্তু বিজ্ঞানসম্মতভাবে। বিজ্ঞান যেমন করে কোনো কিছু অনুমান করে, তারপর সেটাকে পরীক্ষা করা হয়, তারপর তার একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে, তারপর একটা সিদ্ধান্তে যেমন করে উপনীত হয়, ভাষাবিজ্ঞানের চর্চাও কিন্তু আমরা তেমন করে দেখব। এবং এমন নয় বিষয়টা ভাষাবিজ্ঞানের যে ভাষাবিজ্ঞান বিষয়টা শুরু হয়েছে তারপর সেটা থেমে গেছে বা একটা জায়গায় এসে বদ্ধ হয়ে গেছে, এমন নয়। কারণ এইটা প্রতিদিন নতুন নতুন ডেটা, নতুন নতুন তথ্য আবিষ্কার করে চলেছে, ফলে বিষয়টা কোনো একটা জায়গায় আটকে নেই, এটা সদা প্রবহমান, মানে চলছে, এবং সংশোধন হচ্ছে, পরিমার্জন হচ্ছে, মানে বদলাচ্ছে, তারপরে সেটা এগিয়ে চলেছে একটা সত্য আবিষ্কারের দিকে। বিজ্ঞানের অন্যান্য শাখাতে যেমন করে হয়, গতিটা একটা পার্টিকুলার বিষয় থেকে জেনারেলের দিকে যায়, অর্থাৎ বিশেষ কোনো একটা জায়গা থেকে সাধারণের দিকে যাওয়া, তেমনি ভাষা বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু সে একই রুল বিজ্ঞানের ফলো করা হয়। তাই একে আমরা বলছি বিজ্ঞানসম্মত চর্চা। এটা মনে রাখবে, পার্টিকুলার থেকে সাধারণ, এটা বিশেষ কোনো একটা জিনিস থেকে সাধারণের দিকে যাওয়া, সাধারণ থেকে বিশেষ নয়, কিন্তু এটা থেকেও এমসিকিউ প্রশ্ন দিতে পারে। এবারে এই বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে যখন আমরা আলোচনা করব, তার নির্দিষ্ট পরপর কিছু ধাপ বা স্টেপ রয়েছে, সেগুলো একটু কি দেখি। তথ্য সংগ্রহ করা, এক নাম্বার। কি করা? ডেটা কালেকশন করা। যেটা নিয়ে গবেষণা করব, কাজ করব, তার ডেটাগুলো থেকে প্রথমে কালেক্ট করতে হবে, তারপর সেগুলোকে নথিভুক্তকরণ করা, রেকর্ডিং করা, তারপর সেই তথ্যকে বিশ্লেষণ করা, অ্যানালাইসিস করা, তারপর তার মানে একদম যথাযথ ঠিকঠাক ভাবে অবজেক্টিভ ডেসক্রিপশন, তার বর্ণনা দেয়া। তাহলে এই হলো তোমাদের স্টেপ। ঘুম থেকে উঠে তো ভাষা নিয়ে আলোচনা হয়ে যাবে না, তার তো নির্দিষ্ট কিছু প্রক্রিয়া বা প্রসেস রয়েছে। সেটাকে সংগ্রহ করা ডেটা, তাকে নিয়ে এসে নথিভুক্তকরণ করা, সেটাকে বিশ্লেষণ করা, তারপরে একটা জায়গায় পৌঁছে বর্ণনা করা। কেমন? তাহলে ব্যাপারটা পুরো ধাপে ধাপে এগোয়। এবং এই যে ব্যাপারটাকে সাধারণীকৃত করে ফেলা হয়, অনুমান বা হাইপোথিসিস একটা খাড়া করা হয়। তোমরা জানো গবেষণায় হাইপোথিসিসের ব্যাপারটা। তারপর সেটাকে ভেরিফাই করা হয়, যাচাই করা হয় যে সিদ্ধান্তে উপনীত হওয়া হলো সেটা সঠিক কিনা, যাচাই করা হয়, তারপরে একটা সূত্রে পৌঁছয়। লিঙ্গুইস্টিক ল, ভাষাবিজ্ঞানের সূত্রে ব্যাপারটা পৌঁছয়। কেমন? তাহলে এই হলো তোমাদের একটা যথাযথ লম্বা একটা বেশ পরপর একটা তথ্যের একটা জায়গা, কি করে স্টেপ বাই স্টেপ ব্যাপারটা এগোয়। আমাদের মনে রাখতে হবে, ভাষাবিজ্ঞান কিন্তু মানুষের মুখের ভাষার চর্চা করে। এমন নয় ভাষা বলতে পুরো ব্যাপারটা লিখিত ভাষার চর্চা করে, এটা কিন্তু সম্পূর্ণ মুখের ভাষার চর্চা করা হয়। মানুষ যে ভাষায় কথা বলে সেই মুখের ভাষার চর্চা কিন্তু ভাষাবিজ্ঞান সবসময় করে। লিখিত ভাষা ভাষাবিজ্ঞানের আলোচনায় আসে না। আগেই বললাম, অনেকে মনে করেন যে লিখিত ভাষা এবং মুখের ভাষা এই দুটো ভাষাকে পাশাপাশি যদি রাখা হয় তাহলে বোধ হয় যেন লিখিত ভাষার জোর বা গুরুত্ব একটু বেশি। এটা কিন্তু সর্বৈব একটি ভুল এবং
ভ্রান্ত অমূলক একটি ধারণা। কারণ কিছু কারণ রয়েছে, কি কারণ দেখব, যে লক্ষ লক্ষ বছর ধরে, অনেক বছর ধরে মানুষ কিন্তু মুখের ভাষাতে কথা বলে আসছে, লিখিত ভাষার অনেক পূর্বে বা আগে। এবং মানুষের ভাষা কি করে উদ্ভব হয়েছে এটা নিয়ে সকলে একমত না হলেও কয়েক লক্ষ বছর আগে কিন্তু মৌখিক ভাষা তৈরি হয়ে গিয়েছে। লিখিত ভাষা বরঞ্চ অনেকটা নবীন বা নতুন। এটা নিয়ে নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা নেই। আমি পরের অংশটায় যাচ্ছি। আচ্ছা, পরে তোমাদের যেটা রয়েছে, এটা লেখা আছে, যে লিখিত আমাদের ভাষা, সেই ভাষা শুরু হয়েছিল 5-7 বছর আগে। মুখের ভাষাকে লিখন পদ্ধতি কখনো সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। লিখিত ভাষার বহু সীমাবদ্ধতা আছে, তাই জন্যই মৌখিক ভাষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ সহস্র কোটি কোটি মানুষ মুখের ভাষাকে ব্যবহার করে, লিখিত ভাষাকে ব্যবহার করে না। সেখানে যদি একটা তুল্যমূল্য বিচার করা হয় তাহলে দেখা যাবে যে মাত্র কয়েক শতাংশ মানুষ শুধু লিখতে জানে। তাই মুখের ভাষাকেই ভাষা বিজ্ঞানীরা ভাষা বলে মানেন। তাহলে দেখা গেল ভাষা বিজ্ঞান হলো সামগ্রিকভাবে ভাষার, অর্থাৎ মানুষের যে মুখের ভাষা, তার গঠন, তার প্রকৃতি, তার পদ্ধতি, এই সম্বন্ধে বিজ্ঞান চর্চার নাম। আর সাধারণভাবে ভাষা বিজ্ঞান কোনো একটা বা দুটো এরকম কোনো ভাষার কথা বলে না, ভাষা বিজ্ঞান সমস্ত ভাষার কথাই বলে। এইটুকু তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার। আবার এর সঙ্গে অনেকগুলো বিষয় মিশে রয়েছে। কি সেগুলো? সমাজ, ভাষার সঙ্গে মানব মন, ভাষার সঙ্গে সাহিত্যের সম্পর্ক, ভাষা শিক্ষার প্রণালী, ভাষার সঙ্গে স্নায়ুতন্ত্রের সম্পর্ক, এমনকি মানব ভাষার সঙ্গে কম্পিউটারের ভাষার যে সম্পর্ক, তাও কিন্তু এই ভাষা বিজ্ঞানের আলোচনায় প্রবেশ করেছে। সুতরাং শুধু ভাষার ভিতরের বিজ্ঞানসম্মত আলোচনাই নয়, ভাষা মানব সভ্যতায় কিভাবে কাজ করে, এই পুরো বিষয়টা ভাষা বিজ্ঞানে আলোচিত হয়। এবার আমরা ভাষার যে পুরো অংশটা পড়লাম, এবার চলে আসবো তার নির্দিষ্ট কিছু ভাগে। কি কি ভাগ রয়েছে? তুলনামূলক, ঐতিহাসিক, বর্ণনামূলক, 3টে ভাগ আমরা এখানে দেখতে পাচ্ছি। 3টে ভাগ ভাষার, কেমন? এবারে তার মধ্যে বহুল প্রচলিত শাখা এই 3টি। কি কি? তুলনামূলক, ঐতিহাসিক এবং বর্ণনামূলক। দেখো এখান থেকেই তোমাদের মালুম হচ্ছে, তোমরা বুঝতে পারছো, তুলনা, ঐতিহাসিক, বর্ণনা, এখান থেকেই তোমরা ধরতে পারছো ব্যাপারটা কিভাবে এগোবে। এই অনুমান করে নিয়ে আমরা পরবর্তীতে এগোই। তুলনামূলক ভাষা বিজ্ঞানে যেটা রয়েছে, এটা তৈরি করেছিলেন, মানে সূত্রপাত করেছিলেন এই শাখার স্যার উইলিয়াম জোন্স লাগাও 1786-তে। খুব ইম্পর্টেন্ট। জোন্স কি করেছিলেন? সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন, সিমিলার মনে হয়েছিল। তিনি বলেছিলেন যে এই ভাষাগুলির মধ্যে একটি ঐক্য সূত্র আছে, এটা কোথাও না কোথাও সব ভাষাগুলো কানেক্টেড, মানে প্রত্যেকটার সঙ্গে জুড়ে আছে কোনোভাবে। এই ভাষাগুলির একটি যে তৈরি হওয়া, এটা একটা মূল ভাষা আছে, একটা মূল ভাষা থেকে এটা উৎপন্ন হয়েছে। জোনসের পরবর্তীকালে 19বিংশ শতাব্দীর গোড়ায় ইউরোপের গবেষকরা প্রমাণ করলেন যে জোনসের ধারণা যেটা করেছিলেন উনি, সেটা একেবারে অভ্রান্ত, সেটা একদম সঠিক। সংস্কৃত, গ্রিক, লাতিন এই ভাষাগুলির উৎপত্তির মূলে আছে একটি প্রধান ভাষা। কোনো পাথুরে প্রমাণ নেই যে এইটাই, এটা নেই, কিন্তু মনে করা হয় যে গ্রিক, লাতিন, সংস্কৃত এই ভাষাগুলো একটা কাঠামো থেকে, একটা প্রধান জায়গা থেকে এসেছে। এই ভাষার পরবর্তীতে নামকরণ করা হয় ইন্দো ইউরোপীয় ভাষা। মাথায় রাখবে, অনেকগুলো জায়গা কিন্তু দাগাতে বললাম, সেগুলো দাগাতে কিন্তু তোমরা ভুলো না। পরবর্তীতে 19বিংশ শতাব্দীতে ইউরোপ, আমেরিকায় প্রচুর জায়গায় ভাষা বিজ্ঞানের, তুলনামূলক ভাষা বিজ্ঞানের চর্চাটা দেখা যায়। এবং আধুনিক যে ভাষা বিজ্ঞানের চর্চা, সেটা কিন্তু শুরু হয় এই তুলনামূলক ভাষা বিজ্ঞানকে দিয়েই। বুঝতে পারছো, তুলনা মানে একটির সাথে অন্যটির তুলনা করা হচ্ছে, কেমন? আচ্ছা, পরবর্তীতে আমরা কি দেখছি? একটা অংশ চলে গেল। এবার দ্বিতীয় যে অংশটা আমরা দেখছি সেটা কি? সেটা হলো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। আমরা ঐতিহাসিক ভাষা বিজ্ঞান বললে, ঐতিহাসিক যখনই বলছি তখনই আমাদের মাথায় কাজ করছে ইতিহাস বোধ, কারণ ইতিহাস থেকেই ঐতিহাসিক বিষয়টা আসা। এই শাখার একটা বিরাট পার্থক্য রয়েছে, একটা সুস্পষ্ট পার্থক্য রয়েছে। কি সেটা? এখানে বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করা হচ্ছিল, যেমন তুলনামূলক ভাষা বিজ্ঞানে, কিন্তু এইখানে সেটা করা
মানে বিভিন্ন ধরনের যে তুলনা করা হচ্ছিল তুলনামূলক ভাষা বিজ্ঞানে, বিভিন্ন ধরনের যে মূল একটা মিল খুঁজে পাওয়ার চেষ্টা করছিল, এখানে দেখা যায় তার কালগত রূপান্তর কি কি হয়েছে। ভাষা তো দেখো, একটা মানুষ জন্মায়, সে বড় হয়, সে বৃদ্ধ হয়, সে মারা যায়, তারপর একটা সভ্যতার জন্ম হয়, তার ক্রমবিকাশ হয়, আস্তে আস্তে সে মৃত্যুর দিকে যায়। এভাবে তো জিনিসগুলো এগোয়। তো ভাষাও কিন্তু তেমন, একটা যখন ভাষা জন্ম হয় সেটা একরকম থাকে, পরবর্তীতে যত এগোয় আস্তে আস্তে সে তার চেঞ্জ দেখা যায়, সে অনেক বিবর্তনের মধ্যে দিয়ে যায়। যে শাখার মধ্যেই কালগত বিবর্তনটা দেখা যায়, আস্তে আস্তে বদলটা কিভাবে ভারতীয় আর্য ভাষা বিভিন্ন স্তর পার করেছে, তারপরে বাংলা ভাষায় এসেছে, পালি প্রাকৃত অপভ্রংশ অপভট্টের মধ্যে দিয়ে, সেইটা আলোচনা করে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। এটা ক্লিয়ার? তুলনা এবং ঐতিহাসিক নিশ্চয়ই তোমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। পরেরটায় যাচ্ছি, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ইতিহাস বা অতীত নিয়ে কিন্তু কোনোভাবেই কাজ করে না। লাগাও, এর কাজ হলো সমকালীন এই সময়, একদম যে তপতপে, একদম যে রিসেন্ট যে টাইম, যে সমসাময়িক যে সময়, তার যে প্রচলিত যে ভাষা, তার যে গঠন রীতি, সেইটা যেখানে আলোচিত হয়। এবং এটি শুরু হয় কিন্তু আমাদের বিংশ শতাব্দীর একেবারে গোড়ার দিকে ইউরোপে, এবং পরবর্তীতে মার্কিন দেশেও এই ব্যাপারটা শুরু হয়েছিল। আর যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই বা এখনো লিপিবদ্ধ হয়নি ভাষা, সেগুলোর মধ্যেও কিন্তু এই আমাদের এই শাখাটা, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের এই শাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শাখার আলোচনার প্রধান 4টে বিষয় খুব থাকে, বর্তমান ভাষা জানিয়ে আলোচনা করা হয় বর্ণনামূলক। কি কি দেখি? ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব। এই 4টে জিনিস, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব, খুব 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 গুরুত্বপূর্ণ জায়গা। ধ্বনিতত্ত্ব আমরা পরবর্তীতে এগুলো আস্তে আস্তে যখন আমরা অন্যান্য চ্যাপ্টারগুলো তোমরা পড়বে বা জানতে পারবে, সেখানে এই পুরো ব্যাপারটা আলোচনা করা হয়েছে। ধ্বনি মানে তোমরা জানো যে আমাদের বাকযন্ত্র থেকে উচ্চারিত যে ধ্বনি, তার যে বিচার বিশ্লেষণ। রূপতত্ত্বে পদের গঠন ইত্যাদি ব্যবহার করা হয়। বাক্যতত্ত্বে বাক্যের সম্পূর্ণ আলোচনা করা হয়। শব্দার্থতত্ত্বে তো বুঝতেই পারছো, শব্দের অর্থের আলোচনা করা হয়। এবার ভাষাকে যদি মানুষের শরীরের সঙ্গে কখনো আমরা তুলনা করে থাকি, তাহলে ভাষার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো হতে পারে শরীরের মতো, সেগুলো হবে গিয়ে ধ্বনি, ধ্বনিগুচ্ছ, রূপ, পদ, বাক্য ইত্যাদি ইত্যাদি। চলো, এই হলো তোমাদের বোঝবার জায়গা। একটু জায়গাগুলো একটু একটু জটিল, একটু খুব যত্ন করে না বুঝলে, জটিল না, খুব সহজই একটু মনে রাখার জায়গা আছে। মানে বারবার অভ্যাস না করলে বা বারবার না পড়লে কিন্তু ভুলে যাবার বা ভুল করবার কিন্তু একটা সমূহ সম্ভাবনা থাকবে। এবার ভাষা বিজ্ঞানের যে বিভিন্ন শাখা রয়েছে, তার সেই শাখাগুলোর মধ্যে সম্পর্ক কিছু কিছু রয়েছে। কি রয়েছে? ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো মানুষের ভাষা এবং ভাষার সঙ্গে জীবনের যে সংলগ্ন দিক, তার যে আলোচনা বা তার যে মিলে থাকা সংযুক্তিকরণ, সেটা এখানে রয়েছে। ভাষা বিজ্ঞানের প্রধান দুটো ভাগ প্রথমে করা হয়েছে, একটা প্রধান ভাষা বিজ্ঞান আর দ্বিতীয় কি ফলিত ভাষা বিজ্ঞান। দেখো, তোমাদের শুধু আজ ভাষা পড়াচ্ছি বলে নয়, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসই, আমাদের 11-12 প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি টেক্সটকে সবটার প্রথমে গুরুত্ব দিয়েছি। যে কোনো নোটস, যে কোনো সহায়িকা, যে কোনো প্রশ্নের থেকেও তোমাদের কিন্তু টেক্সটটাকে আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়ানোর চেষ্টা করেছি। কারণ আমি মনে করি যে টেক্সট ঠিকঠাকভাবে পড়তে পারলেই, এটাকে আয়ত্তে আনতে পারলেই সবটা সহজ হয়ে আসে। আচ্ছা, এবারে আমরা দেখবো যে প্রধান ভাষা বিজ্ঞানে কি হয়, কেন্দ্রীয় চরিত্র, তার বিন্যাস, তার গঠন প্রণালী ইত্যাদি আলোচিত হয়। দ্বিতীয় ক্ষেত্রে দেখবো যে সমাজের সঙ্গে ভাষার যে সম্পর্ক, অন্যান্য যে বিদ্যাচর্চার ক্ষেত্র, তার যে বিভিন্ন পারস্পরিক সম্পর্ক, সেইগুলো ভাষা বিজ্ঞানের অন্যতম বিষয়ে আলোচনা করা হয়। তার 5টি ভাগ রয়েছে: ধ্বনি বিজ্ঞান, ফোনোটিক্স, ধ্বনিতত্ত্ব, ফোনোলজি, রূপতত্ত্ব, মরফোলজি, বাক্যতত্ত্ব, সিনট্যাক্স, শব্দার্থতত্ত্ব। এই সবটা তোমাদের 5টা ভাগ, 1, 2, 3, 4, 5। তাহলে ফলিত ভাষা বিজ্ঞানে তোমাদের 5টা ভাগ রয়েছে। কেমন? আবার সমাজের সঙ্গে ভাষা বিজ্ঞানের যে সম্পর্ক, ভাষা সমাজ বিজ্ঞানের সঙ্গে, তার নাম সমাজ ভাষা বিজ্ঞান। কেমন? সিমেন্টিক্স শব্দার্থতত্ত্ব, ফোনোটিক্স ধ্বনি বিজ্ঞান, ফোনোলজি ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব মরফোলজি, বাক্যতত্ত্ব, সিনট্যাক্স। এটা পুরোটা তোমরা মনে রাখবে। আচ্ছা, তাহলে সমাজের সঙ্গে ভাষার যে সম্পর্ক, তাকে বলা হয় সমাজ ভাষা বিজ্ঞান। মানব মনের প্রকৃতি
এবং তার গতি প্রকৃতির সঙ্গে যে সম্পর্ক তাকে বলা হয় মনোভাষা বিজ্ঞান। মানব মস্তিষ্কের জটিল গঠন ও তার সঙ্গে যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে বিষয়টা তৈরি হয় তাকে বলে স্নায়ু বিজ্ঞান। নৃতত্ত্বের সঙ্গে মানব ভাষার সম্পর্ক তার নাম নৃভাষা বিজ্ঞান। তাহলে এটা তোমরা মনে রাখবে। এবং যে দিকটা ভাষা এবং সাহিত্যের যে দিকটায় খুব ভালো করে দেখা হয় বা আলোচিত হয় তাকে শৈলী বিজ্ঞান বলা হয়, এবং অভিধান নিয়ে বা ডিকশনারি নিয়ে আলোচনা করা হয় তাকে অভিধান বিজ্ঞান বলে। এই কটা হলো তোমাদের পড়বার বা জানবার বিষয়। এই তোমাদের ছক করে দেয়া আছে, দেখো একটা প্রধান ভাষা বিজ্ঞান ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব। আর ফলিত ভাষা বিজ্ঞানের মধ্যে সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান এবং শৈলী বিজ্ঞান। এই কটা আমরা এখন পড়বো না এই চ্যাপ্টারে, কারণ এগুলো পরবর্তী চ্যাপ্টারে আছে। আমাদের পড়বার বিষয় হলো এই কটা জিনিস। আমরা এই কটা জিনিস পড়ব। এবার সমাজ ভাষা বিজ্ঞান কি জিনিস? ফলিত ভাষা বিজ্ঞানের মধ্যে পড়ছে সমাজ ভাষা বিজ্ঞান। দেখো ছকটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এইগুলো আমাদের পড়বার বিষয়। ভাষা বিজ্ঞানের প্রধান ফলিতের মধ্যে এগুলো পড়ছে। কেমন? চলো, সমাজ ভাষা বিজ্ঞান কি জিনিস? ভাষা, একটি ভাষা সমাজে কিভাবে কাজ করে, সমাজের কি উপর প্রভাব বিস্তার করে, এই যে শাখাটা যেখানে আলোচিত হয় সমাজের উপর ভাষার যে বিষয়, তাকে সমাজ ভাষা বিজ্ঞান বলা হয়। তাহলে এক কথায় বলতে গেলে সমাজ ভাষা বিজ্ঞান ভাষা ও সমাজ, একটা ভাষা চলতি তার সঙ্গে সমাজের যে সম্পর্ক সেটা যেখানে আলোচিত হয় তাকে সমাজ ভাষা বিজ্ঞান বলা হয়। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ, একটা ভাষা, কোনো একটা বিশেষ ধর্মের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, কোনো নারী বা পুরুষ, এইভাবে যারা কথা বলছে ভাষাটা কিন্তু বদলে বদলে সমাজে যায়। সেইটা পেশা ভেদে, অঞ্চল ভেদে, লিঙ্গ ভেদে হতে পারে। এই জায়গাটা ভাষা বিজ্ঞানের আওতায় আসে। এর আবার তিনটে ভাগ, এটা তোমাদের ছক করে নেবে। কেমন? ফলিত ভাষা বিজ্ঞান, সমাজ ভাষা বিজ্ঞান, তার তিনটি ভাগ কি? বর্ণাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান, প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। তাহলে বর্ণনা থেকেই বোঝা যাচ্ছে তোমরা এখানে বর্ণনা করা হবে। পরিবর্তন মানে যেটা চেঞ্জ হবে, প্রয়োগমূলক যেটা অ্যাপ্লাই, ডাইনামিক আর ডেসক্রাইব, তিনটে ভাগ রয়েছে সোসিও লিঙ্গুইস্টিক। দেখবে তোমরা এইটা। তাহলে বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের প্রধানত যে ব্যাপারটা কাজ করা হয়, এখানে ভাষার যে বৈচিত্র্য, যে নানা রকমের যে ভাষার দিক, তার উপরে গুরুত্ব আরোপ করা হয়। এবং এটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হলো গিয়ে যে কে কথা বলছে, কাকে কথাটা বলছে, কোন পরিস্থিতিতে কথাটা বলছে। যে বলছে সে বক্তা, যে শুনছে শ্রোতা, যে বলছে সেন্ডার, যে শুনছে সে রিসিভার, উপলক্ষ, কোন উপলক্ষে কথাটা হচ্ছে, সেটিং। তাহলে এখানে বুঝতে হবে যে কে কথা বলছে। তোমরা নিশ্চয়ই কলেজে বা স্কুলে স্যারদের সঙ্গে, ম্যাডামদের সাথে যেভাবে কথা বলো, শিক্ষক শিক্ষিকাদের সাথে, নিশ্চয়ই বন্ধুদের সাথে সেই টোনে কথা বলো না। আবার মা বাবার সাথে যেভাবে কথা বলো, নিশ্চয়ই পাড়ার কোনো একটা আড্ডায় সেভাবে কথা বলো না। এই যে বিভিন্ন পরিস্থিতিতে তোমাদের কথা বলার ধরনটা বদলে যাচ্ছে, এই বদলটা কে বলছে, কে শুনছে এবং কোন উপলক্ষে হচ্ছে। কলেজে কথা বলা হচ্ছে না বাড়িতে মার কাছে ভাত চাইছো, এই উপলক্ষ বা সেটিং, এটা বদলে যাওয়া, এটাকে বলে সেটিং। যে বলছে সে বক্তা, যে শুনছে সে শ্রোতা। আমরা দেখবো যে এখানে এই কথাটাই বলা হচ্ছে যে কোথায়, কোন পরিস্থিতিতে এই কথাটা বলা হচ্ছে। অনেকে কি করে যে মান্য বাংলাতে কথা বললেও, এই যে যেটা মান্য বাংলা, তা সে বাংলাতে কথা বললেও বাড়িতে গিয়ে অনেক উপভাষায় কথা বলে। কারণ বিভিন্ন, আমাদের 5টি উপভাষা, বিভিন্ন জেলায় মানুষজন বিভিন্ন রকম করে কথা বলে, উপভাষায় কথা বলা দেখা যায়। এবারে এই যে উপলক্ষ অনুযায়ী, এই যে আমি সেটিংটা চেঞ্জ করে নিচ্ছি, উপভাষাটা বদল করে নিচ্ছি, ভাষা বিজ্ঞানীরা এটাকে রেজিস্টার বলেন। কি বলেন? রেজিস্টার। আবার কেউ কি করে বিশেষ উপভাষায় যে বিশেষ রীতিটি ব্যবহার করে তাকে বলে কোড। আর পরিস্থিতি অনুযায়ী বদলে বদলে নেওয়াটাকে বলে কোড বদল। তাহলে উপভাষার বদল, খুব তিনটা কিন্তু একটু গোলানো, কাছাকাছি, ভালো করে দেখো। উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদল হয়, তাকে সমাজবিজ্ঞানীরা বলে রেজিস্টার। কোনো ব্যক্তির বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে কোড। আর সেই ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে নেয়, তবে এই প্রক্রিয়াটাকে বলে কোড বদল, কোড সুইচিং। তিন জিনিস একটু ভালো করে বুঝবে কিভাবে উপভাষা এসে আস্তে আস্তে বদলটা ঘটে বা বদলে নেওয়ার প্রক্রিয়াটা ঘটে। তার আলাদা আলাদা তিনটে কিন্তু নাম রয়েছে।
সচল বা পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান সমাজ ভাষাকে মূলত ইতিহাসের দিক থেকে দেখে। কোনো বিশেষ ভাষার উদ্ভব কিভাবে হয়েছে, সে শাখাটি কিভাবে কাজ করছে, নিজেদের মধ্যে কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করছে, এগুলো সব আস্তে আস্তে দেখা যায়। আরেকটা জিনিস দেখা যায়, একটা ভাষা আরেকটা ভাষা হয়তো পাশাপাশি চলতেই পারে। একটা বাংলা ভাষা এবং থাকা মানুষ হিন্দি ভাষাভাষী কোনো জায়গায় গেল, এবার কি হয়, কথা বলতে বলতে দুটি ভাষায় সমান্তরালে থেকে যায়। আবার একটা হতে পারে কোনো ভাষার প্রভাবে একটা ভাষা হারিয়ে যায়। প্রথমটিকে আমরা বলতে পারি ভাষিকতা, যেটা থাকলো, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হারিয়ে গেল, তখন তাকে আমরা বলতে পারি ভাষার সংরক্ষণ। তখন এই প্রশ্নটা ওঠে কিভাবে সেটাকে সংরক্ষণ করা যাবে বা ঠিক করে রাখা যাবে। এই প্রসঙ্গে ক্রিয়ল এবং পিজনের কথাও আসে, ডিটেলে তোমরা এটা পরে জানতে পারবে। এরপরে কি, সমাজ ভাষা বিজ্ঞানের শেষ যে বিভাগ সেটা হলো প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। এখানে কি করা হয়, মাতৃভাষা শেখানোর পদ্ধতি, অন্য ভাষা কিভাবে শেখা যাবে, কিভাবে অনুবাদ করা যাবে, কিভাবে লিপি তৈরি করা যাবে নতুন করে, সংশোধন, বিয়োজন, বানানের সংস্কার, এইগুলো প্রয়োগ সমাজ ভাষা বিজ্ঞানে আমরা দেখতে পাবো। এর পরের অংশ কি, মনোভাষা বিজ্ঞান। এই বুঝতেই পারছো তোমরা নাম শুনে যে এখানে ভাষার সঙ্গে যে মনের যোগ, একটা নিবিড় মনস্তত্ত্ব, মনের গঠন, মানসিক প্রক্রিয়া, এগুলো সব এখানে আলোচনা করা হয়। এবং মনোভাষা বিজ্ঞানে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেয় শিশুর ভাষার ক্ষেত্রে। তারা কিভাবে কথা বলে, কিভাবে বাক্য তৈরি করে, এই যে বিশ্লেষণ যেখানে করা হয় তাকে বলা হয় মনোভাষা বিজ্ঞান। তাহলে খেয়াল করো, মনোভাষা বিজ্ঞানে কিন্তু শিশুর বলা কথার উপর বেশি করে কিন্তু জোর দেওয়া হয়। তারপরে কি, মানুষ কিভাবে ভাষা শেখে, এই নিয়ে অনেক দিন থেকে কিন্তু আলোচনা চলে আসছিল। এবার অনেকে প্রথমে মনে করতো তার চারপাশের পরিবেশ থেকেই বোধহয় ভাষা শেখে বা আয়ত্ত করে, কিন্তু নোয়াম চমস্কি, এটা দাগাও এই নামটা, তিনি এই তত্ত্ব থেকে সরে বললেন যে না, মানুষের মধ্যেই না একটা ভাষা শেখার জিনিস আগে থেকেই শক্তিটা রয়েছে, এবং এটাই মস্তিষ্কটা সেই সামর্থ্যের কেন্দ্র। এই কারণে এই চমস্কি প্রথমে মস্তিষ্ককে বলেন ভাষা শেখার যন্ত্র, ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ডিভাইস, এটাকে বলছেন LAD, ফুল ফর্মটা দেখবে। পরে তিনি এই যন্ত্র কথাটা কেটে দেন, বাদ দেন, দিয়ে ব্যবস্থা বা সিস্টেম কথাটাকে চালু করেন। তার মতে মানব মস্তিষ্কের প্রি প্রোগ্রাম অবস্থায় ভাষা শেখার একটা শক্তি বা সামর্থ্য আগে থেকেই লোড করা আছে। এই তাকে বলা হয় সর্বজনীন ব্যাকরণ, ইউনিভার্সাল গ্রামার। কেমন, এই অ্যাটলাসের মাধ্যমে কিন্তু শিশুরা একটা ভাষা শিখতে অনুকরণ করতে ক্রিয়েটিভ জায়গায় কিন্তু পৌঁছে যায়। এবং এটা এমন কিছু নয় যে ভাষা বিজ্ঞান শুধুমাত্র মনের ভাষা শিক্ষার দিকেই আলো ফেলে, এটা কিন্তু নয়। মানসিক যে সমস্ত সমস্যা, স্মৃতি, বুদ্ধি, উদ্বিগ্নতা, যে বিষয়গুলো আসে, সেগুলোও কিন্তু এই মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞানের মধ্যে আলোচ্য অবস্থায় চলে আসে। স্মৃতির অবনতি, ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার যাকে বলা হয়, সেগুলো এর মধ্যে আলোচিত হয়। পরের যে অংশটা আমরা পড়বো এবার, স্নায়ু ভাষা বিজ্ঞান। স্নায়ু ভাষা বিজ্ঞান নামটা শুনেই তোমরা বুঝতে পারছো এর সঙ্গে স্নায়ুতন্ত্রের একটা সরাসরি খুব নিবিড় বা প্রধান যোগ রয়েছে। সেটা কি, ভাষাবিজ্ঞান ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষা ব্যবহারের যে সমস্ত সমস্যা, সম্পর্ক এবং সমস্যা, এই দুটোকে খুব গভীরভাবে, খুব ডিপ থেকে এই আলোচনা করা হয়। এবং ক্ষতিগ্রস্ত, অসুস্থ যে সমস্ত মানুষ, তাদের ভাষা বলতে কি সমস্যা হচ্ছে, কেন তারা ঠিক করে ভাষা বলতে পারছে না, আয়ত্তে আনতে পারছে না, কেন ভুলে যাচ্ছে, এই সমস্ত জিনিস কিন্তু এগুলো ব্যবহার করা হয় স্নায়ু ভাষা বিজ্ঞানে। ফাংশনাল নিউরো ইমেজিং বা ব্যবহারিক স্নায়ু চিত্রণ, তোমরা MRI কথাটা তোমরা সবাই জানো, যেখানে মাথার ছবি তোলা হয়, মস্তিষ্কের স্নায়ুর যে ছবি তুলে যা বিশ্লেষণ করা হয়, সেইটা অনেকটা এই বিষয়টাকে চিহ্নিত করতে কিন্তু সাহায্য করে। পজিট্রন ইমোশন টমোগ্রাফি, PET, হ্যাঁ, এটা ফাংশনাল ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং, FMRI, এই যে ফুল ফর্মগুলো রয়েছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখবে। এটা সম্পূর্ণ ঠিকঠাক করে হয় আধুনিক যন্ত্রের কল্যাণে। 1861-তে পল ব্রোকা, তিনি অ্যানথ্রোপোলজিক্যাল সোসাইটি অফ পারিতে এক রোগীর প্রসঙ্গ উত্থাপন করে। দায় প্রশ্ন কি হয়,
তিনি 21 বছর ধরে, একজন অসুস্থ মানুষ স্নায়ুর দিক থেকে, তিনি 21 বছর ধরে তাল, এই ধ্বনিটি ছাড়া সে কিছু ব্যবহার করতে পারেনি। 21 বছর ধরে শুধু তার সামর্থ্য ছিল তাল, এই ধ্বনিটি বলা। তখন বোঝা গেল যে আস্তে আস্তে গবেষণা করে যে এই যে আত্মপ্রকাশ, ভালো করে কথা বলতে পারা, সুন্দর বাক্য চয়ন করতে পারা, লিখতে পারা, ক্রিয়েটিভ গান গাইতে পারা, বিভিন্ন যে জায়গা, এগুলো অনেকটা খেলা করে এই মস্তিষ্কের গোলার্ধের জন্য। মস্তিষ্কের বাম গোলার্ধ, যেটা বাঁ দিক, লেফট যে দিকটা, সেগুলো এই কথা, লেখা, ভাষা, পড়া, গণনা, বিশ্লেষণ, চিন্তা, এর ক্ষেত্রে ভীষণভাবে সহযোগী বা উপকারী বা নিয়ন্ত্রক। আর মস্তিষ্কের ডান গোলার্ধ কি করে? সামগ্রিক বিকাশ, অভাষা প্রস্তুতির রোমন্থন এইটা করে। টোটাল, এই ব্যাপারটা টোটালিটি একটা আছে, সামগ্রিক যে বিকাশ, এটা ডান দিক দেখে। এটা তোমরা এইভাবে মনে রাখবে। পরের স্লাইড দেখি। এই চিত্র থেকে বোঝা যায় যে দুই গোলার্ধে, সেটাই বলা হচ্ছে যে দুটো যে গোলার্ধ রয়েছে বাম এবং ডান, এটা কোনটা কিভাবে এটা বিশেষ ভূমিকা লাভ করে, এটা লেখা রয়েছে, তোমরা এটা একটু দেখে রাখবে। ভাষা কথার জন্য বাম গোলার্ধে সুনির্দিষ্ট যে স্নায়ুর গঠন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এবার ভাষা বিজ্ঞান শুধু যে ভাষা নিয়ে চর্চা গবেষণা করে তা নয়, ভাষার ব্যবস্থাগত চলন, ইন্দ্রিয় গ্রাহ্য এবং কোষীয় অন্যান্য নানা বৃহত্তর শাখার সঙ্গে সম্পৃক্ত। এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, ভাষা শেখা এবং প্রক্রিয়াকরণ, এবং ভাষাগত সমস্যার সংস্কার। স্নায়ুর ভাষা বিজ্ঞানের দুটো ভাগ তোমরা মনে রাখবে, ভাষাকে শেখা এবং প্রক্রিয়াকরণ করা, আর একটা ভাষাগত সমস্যার সংস্কার করা। এই যে ভাগটা দেখে না, বৌদ্ধিক ব্যবস্থাপনা, চলন, ইন্দ্রিয়গ্রাহ্যতা, কোষীয় বিকাশ, বৌদ্ধিকের আবার স্নায়ু ভাষা বিজ্ঞান, দর্শন, শ্রবণ, মনোসংযোগ, স্নায়ু ভাষা বিজ্ঞানে ভাষা শেখা এবং প্রক্রিয়াকরণ, যেটা দেখালাম তোমাদের 1 এবং 2, ভাষাগত সমস্যার সংস্কার। এই দুটো ভাগ তোমাদের মনে রাখতে হবে। এবং মস্তিষ্ক কিভাবে আমাদের ভাষা এবং কথার বিকাশে সাহায্য করে তা নিয়ে নানা গবেষণা করা হয়েছে। মস্তিষ্ক ভাষা এনকোডিং এবং ডিকোডিং এর মাধ্যমে আস্তে আস্তে এই ভাষাকে শেখে, এবং এই মস্তিষ্কের থ্যালামাস, বেসাল গ্যাংলিয়া, ধূসর বস্তু বা গ্রে ম্যাটার, এই অঞ্চলটা বিশেষ ভূমিকা পালন করে। এবার এটা ধারাবাহিক চর্চার মধ্যে দিয়ে এই জায়গাগুলো বা এই শাখাগুলো আরো নতুন করে অনেক রকম ভাবে সৃষ্টি হচ্ছে, প্রয়োগ পাচ্ছে, আরো নতুন চর্চার দিকে এগিয়ে যাচ্ছে। পরবর্তী কি অংশ আমরা পাচ্ছি? নৃভাষা বিজ্ঞান। ভাষার উৎপত্তি কিভাবে হয়েছে এটা বলছিলাম যে এখনো জানা যায় না। এবার এমন কোনো জায়গা রয়েছে যে, আচ্ছা, ইংরেজি ভাষার থেকে বাংলা ভাষার কিন্তু পারিবারিক যে সমস্ত সম্পর্ক, পরিবারের যে অন্য সদস্যদের নাম বা তাকে যে সম্বোধন, সেটা আরো অনেক কি বলবো বৈচিত্র্যময় ইংরেজি ভাষার তুলনায়। আমাদের শব্দ ভাণ্ডার এই তুলনায় বেশি, তাই মনে করা হয় আমাদের বাংলার সম্পর্কে যে শিকড়, সেটা অনেক গভীরে প্রথিত। আচ্ছা, এই যে গভীরে পোঁতা আছে শিকড়, এটা মনে করা হয়। আর আদিবাসী ভাষাগুলোর কিছু ভাষা, সেটা তাদের ভাষার মৃত্যুর সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে। এই গোষ্ঠীর বিভিন্ন লোককথা, ধাঁধা, ছড়া, বিরাট জগৎ। তাই মনে করা হয় ভাষাকে সংরক্ষণ করে রাখা আসলে তাদের সভ্যতাকেই সংরক্ষণ করে রাখা। পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যাদের কোনো লিপি নেই। সেসব ভাষা আলোচনা ও বিশ্লেষণের দাবি রাখে, তা ভাষা বিজ্ঞানীরা বুঝতে পেরেছে নৃতত্ত্বের কাছাকাছি এসেই। পৃথিবীর এই আদিম জনজাতির ভাষার বিশ্লেষণে ভাষা বিজ্ঞান মনোযোগ দিয়েছে 20 শতকের প্রথম দিক থেকে। মুখের ভাষায় তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণ তখন থেকে গুরুত্ব পেতে শুরু করেছে। এর ফলে ভাষা বিজ্ঞানীদের এই জায়গাটা নৃতত্ত্ব, ধারাবাহিকভাবে যে কোনো জনজাতি বা কোনো সভ্যতা, তাদের নির্দিষ্ট যে সমস্ত আচার অনুষ্ঠান, পালন বিধি রয়েছে, সেগুলোকে দেখা। এবং এর থেকেই বোঝা যায় যে কোনো ভাষা একটু কর্কশ বেশি, কোনো ভাষা খারাপ বা ভালো, এটা একটু মাঝারি, এইভাবে কিছু হয় না। কারণ সব ভাষাই সমান ও গুরুত্বপূর্ণ। এর পরের কোন অংশটায় আমরা আসছি? পরের অংশটায় আসছি শৈলী বিজ্ঞান। শৈলী মানে বুঝতে পারছি স্টাইল, কেমন? ভাষার এই আলোচনায় ভাষার রূপ বা ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে একজন লেখক সেই লেখাটাকে লিখছে, এটাই শৈলী বিজ্ঞানে আলোচনা করা হয়। এটা প্রয়োগ নির্ভর, অর্থাৎ একজন লেখককে এটা লিখতে হবে, সেই টেক্সটটাকে ধরে এটাকে আলোচনা করা হবে।
কেমন? এটাকে অবজেক্টিভ ভাবে, খুব নৈমিত্তিক ভাবে দেখতে হবে যে আমার খুব প্রিয় লেখক বা একটু অন্য কম ক্রিটিক্যাল দিক করে দেখলাম, এটা হয় না। সমান নৈমিত্তিক দিকটিতে একদম ভালো করে এটাকে দেখতে হবে। এবং এই যে লেখাটা টেক্সটটা যখন তৈরি হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে চিন্তার পোশাক, দ্য ড্রেস অফ থট। মানে এই যে পুরো একটা লিখিত বই বা অংশ রয়েছে, সেটা সম্পূর্ণ একটা চিন্তার পোশাক। মানে একজন লেখক তার চিন্তা ভাবনাকে যেভাবে সাজিয়ে ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। স্টাইল বা শৈলী বিভিন্ন রকম হয়, মোটামুটি ভাবে দুরকম ভাগ করা হয়, ইভ্যালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক, আর দ্বিতীয়টি হলো ডেসক্রাইব বা বর্ণনামূলক। মূল্যায়ন ব্যাপারটা কেমন, একজন লেখকের সঙ্গে অন্য একজন লেখকের যে স্টাইল সেটাকে দেখা। হ্যাঁ, প্রথমটা দিয়ে আমরা দেখতে পাবো বঙ্কিমচন্দ্রের সাথে রবীন্দ্রনাথের লেখার কি পার্থক্য, আর দ্বিতীয়টা হলো রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের সঙ্গে শেষের কবিতা, একজন লেখকেরই দুটো উপন্যাস, সেইটা কিভাবে আলোচিত করা হচ্ছে বা বর্ণনা করা হচ্ছে। তাহলে এটা বোঝা গেল একটা মূল্যায়ন, যেটা একটার সঙ্গে অন্যটা, আর একজনেরই দুটো লেখা হয়তো বর্ণনা করা হচ্ছে বা বিষয়টাকে দেখা হচ্ছে। এই হলো মূল ফারাক। ফেদিনাদা শ্বশুর ভাষার নানা উপাদান এবং পরস্পরের মধ্যে সম্পর্ক, এই যে বিভিন্ন উপাদান তৈরি করে জাল বিন্যাস এ তৈরি হয় একটা টেক্সটের মধ্যে, এটাকে বলেছে লাং। কি বলেছে মনে রাখবে, পারুল সেই সংবিধিকে মান্য করে ভাষা ব্যবহার, উপাদান নির্বাচন, প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসে স্পষ্ট প্রকাশ বাচনের কথা বলেছে। একটা সম্ভাবনাকে যে বেছে নেওয়া হয়, এটাই হলো শৈলী করার কথা। যখন লিখবো আমি একটা কোনো টেক্সটে, ভালো করে বোঝো সম্ভাবনা বেছে নেওয়ার বিষয়টা। একটা লেখা যখন আমি লিখবো, আমার মনে তো অনেকগুলো সম্ভাবনা বা চিন্তা আসতে পারে যে এই লেখাটাকে আমি কিভাবে লিখবো, অনেকগুলো জিনিস আমার মাথায় এলো, কিন্তু এগুলো সব কিছুকেই ছেড়ে আমি যে কোনো একটা অংশকে বেছে নিলাম। এই যে একটাকে নির্বাচন করা, এই নির্বাচনটাকেই বলা হচ্ছে, এই বেছে নেওয়ার যে সম্ভাবনা, এটাকে বেছে নেওয়ার কথা বলা হচ্ছে। এবারে তোমরা বুঝতে পারছো যে কিছু কিছু স্টাইল হলো যে প্রচলিত আদর্শ, তাতে একটু বিচ্যুতি করা, তার থেকে একটু ভুল না অপরূপ ভুল বলা চলে আর কি। মানে আমি বলতে চাইছি যে চোখের ডাক্তার, রক্ষী চিকিৎসক, দুটো বিষয় রয়েছে, একই মানে বোঝায়, কিন্তু আবার হুবহু সমর্থক না। দুটি সব শব্দ শুনলে আমাদের দুরকম প্রতিক্রিয়া হয় বা মাত্রা ভেদ থাকে, তাই এটা খুব যত্ন করে বুঝতে হবে। রিথেট্রিক্যাল চয়েস বলেছেন, কে বলেছেন, মিলিচ। এই যে অনেকগুলো লোক কিন্তু অনেকগুলো কথা বলছে, কেমন, অনেকগুলো লোক কিন্তু অনেকগুলো কথা বলেছে এখানে। ফেদিনাদা শ্বশুর, মিলিচ, এগুলো কিন্তু মনে রাখবে যে কে কোনটা বলেছে। আমি যেগুলো দাগাচ্ছি বারে বারে লাল কালি দিয়ে, তোমরা কিন্তু এই দাগগুলোকে বারবার দেখে কিন্তু নোট করে করে রাখবে। আচ্ছা, এবার যখন নির্বাচনটা করছে যে একজন মানুষ কোনটা লিখবে, তার মধ্যে তার নির্বাচনটা একেবারেই ব্যক্তিগত একটা বিষয়, সে কি নির্বাচন করবে, কেমন। তো এই নির্বাচনের জন্য প্রমুখন, বিচ্যুতি, সমান্তরালতা, কোট বদল, সংকট বদল এবং বহুস্বরতা বা বহুধ্বনিময়তা, এই ভাগগুলো এখানে করা হয়েছে। কি রয়েছে, প্রমুখন বিশেষণের প্রযুক্তি দুটো পরস্পরের সম্পূরক। রচয়িতা কি করছেন, ভাষার হেরফের ঘটাচ্ছেন নিজের বক্তব্যকে স্পষ্ট করতে গিয়ে। তিনি আমি দেখলাম কাল সকাল থেকে বৃষ্টি আকাশ বেয়ে নেমে এসেছে। আমরা জানি বৃষ্টি পড়ে, এই যে আকাশ বেয়ে নেমে এসেছে, এটা তো একটা ভুল, অপরূপ ভুল, কিন্তু প্রয়োগ করলাম। এইটা আর কি, এই যে বিচ্যুতিকে বেছে নেয়া, কেমন। এবং এটা দুদিক থেকে হতে পারে, অধিঘটন অথঘটনের, অন্যগত ভুল, শব্দগত শব্দার্থগত ব্যাকরণগত বিচ্যুতি হয়েই কিন্তু একটা শৈলী বা স্টাইল গড়ে ওঠে। প্রচলিত যে বাক্যের বিন্যাস, সেটাকে যদি অনুসরণ করতো তাহলে তো নতুন কিছু তৈরি হতো না, তাই না। তো এই বিচ্যুতি অন্য একটি ভাষা রীতির মধ্যে অন্য রীতির শব্দকে নিয়ে নেয়া, বাক্যখণ্ডকে নিয়ে নেয়া, একে বলে কোড বদল বা সংকট বদল। একজন লেখক লিখতে গিয়ে অন্য ভাষার জিনিসপত্র নিয়ে আসছে, কোড বদল করছে, উপভাষাকে নিয়ে আসছে, কোড বদল করা বলা হয়। আবার বাংলা বলতে বলতে ইংরেজি শব্দ বাক্যখণ্ড ব্যবহার, এক উপভাষায় উক্তির মাধ্যমে অন্য উপভাষায় প্রয়োগ, কোড বদল করে না যে দৃষ্টান্ত, তার হলো একটা উদাহরণ। উপন্যাস, মহাকাব্য, অন্যান্য আখ্যানে বহু শ্রেণীরা বিভিন্ন রকম করে কথা বলে, তাদের বহু কণ্ঠস্বরে, তাদের স্বভাবে অনেক বৈচিত্র্য দেখা যায়, বহু সমাগম ঘটে অনেকের। এই যে স্বরকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেকে একসাথে কথা বলছে, বিভিন্ন বিন্যাসে গ্রথিত হচ্ছে তাদের কণ্ঠস্বর, জটিল একটা আখ্যানের মতো করে উপন্যাস বা মহাকাব্যের কথা বিশ্বে মিখাইল বাখতিন এই বিষয়টিকে বহুস্বরতা আখ্যা দিয়েছেন। বহুস্বরিতা কাকে বলে, কে আখ্যা দিয়েছে, মিখাইল বাখতিন।
আধুনিক এই তত্ত্বটাকে এটা বিশেষ সম্মানের চোখে দেখা হয় শৈলী বিজ্ঞানে। তাহলে দেখো বিভিন্ন মানুষেরা, ভাষাবিজ্ঞানীরা বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু বলেছে। শৈলী বিজ্ঞান পুরোটাই হয় একজন সাহিত্যিকের লেখার টেক্সটকে কেন্দ্র করে, তিনি কিভাবে বিচ্যুতি ঘটান, কিভাবে তার মধ্যে নতুন উপভাষা নিয়ে আসেন, অনেকগুলো কণ্ঠস্বরে প্রয়োগ করেন, এইভাবে যে একটা নতুন বিশ্ব তৈরি করা হয় সেটা এই জায়গায়। কোনো আমি যথাসাধ্য চেষ্টা করলাম তোমাদের বোঝানোর, তবু কোনো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে, এটা তোমাদের আমি কমেন্টে তাহলে বুঝিয়ে দেবো, কোনো যদি অস্পষ্টতা বা ধোঁয়াশা থাকে। ক্লিয়ার? এটা সম্পূর্ণ হবে একজন লেখকের টেক্সটকে কেন্দ্র করে, তিনি যা লিখেছেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসছে অভিধান বিজ্ঞান। নামটা শুনেই বুঝতে পারছো, অভিধান মানে ডিকশনারি। হ্যাঁ, লিক্সিওগ্রাফি, অভিধান রচনার ধারা, এটা যথেষ্ট প্রাচীন। জাক্সের নিরুক্ত বলে একটা বই ছিল, দাগাও তো গোল গোল করে। জাক্সের কি বই? নিরুক্ত। এখান থেকে কিন্তু অভিধান রচনার সূত্রপাত হয়। পৃথিবীর সব দেশে এটা একটা বিশেষ পরিপুষ্টি লাভ করেছে। ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গার্ল্যান্ড প্রথম ডিকশনারিয়াস এই শব্দটি প্রয়োগ করে, গোল গোল করে লম্বা করে দাগাও। 1538 ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে, দাগাও। এবারে এটা কি হয়েছে, এই উত্তরাধিকারটাকে অনুসরণ না করে অভিধান রচনার বৈজ্ঞানসম্মত বিভিন্ন দিক গড়ে উঠছে এবং অভিধানটার মধ্যে একটা সংযোগ রচিত হয়, একটা সংযোগমূলক বিভাগ। হ্যাঁ, কারণ কি, এটা একটা কি হয়, ভাষার যে একটা প্রকাশগত দিক এবং বিষয়গত, অর্থাৎ ভাষা ধ্বনি ও অর্থের মধ্যে একটা সংযোগ তৈরি হয়। ডিকশনারি মানে কি, একটা ভাষার যে অর্থ সেটা এখানে বেরিয়ে আসে, কেমন? এবং আধুনিক কালে যুক্ত হয়েছে শব্দের মান্য, উচ্চারণ, আঞ্চলিক উপভাষার পার্থক্য ইত্যাদি অনেক অনেক বিষয়। আদর্শ অভিধানে তিনটে স্তর থাকে। কি কি? গঠনগত স্তর, অন্বয়গত স্তর এবং বাগার্থগত স্তর। সব থেকে এই বাগার্থগত স্তরটা গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু সব একটা বাক্য তুলে দিয়ে শুদ্ধ অশুদ্ধ সাজানোর জন্য দিয়ে দিতেই পারে। অভিধান অনেক রকমের হয়, একভাষিক ও দ্বিভাষিক। খুব সহজ এটা। এক ভাষার শব্দকে যখন সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তখন তাকে বলা হয় একভাষিক অভিধান, যেমন বাংলা থেকে বাংলা, ইংরেজি থেকে ইংরেজি। আবার যখন এক ভাষার শব্দকে অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তখন তাকে বলা হয় দ্বিভাষিক। এমন একটি শব্দের প্রথম প্রচলনের সময় কিভাবে সেটা চেঞ্জ হয়েছে, অর্থ বদলেছে, রূপ বা অর্থ এখন কি, এইসবও কিন্তু ইতিহাস ভিত্তিক অভিধানের মধ্যে আমরা পাই। যেমন দ্য সার্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, এটা একটা উদাহরণ। এছাড়া নানা ডিকশনারি পাওয়া যায়, যেমন ইতিহাসের অভিধান, অর্থনীতির অভিধান, উদ্ভিদবিদ্যার অভিধান ইত্যাদি ইত্যাদি। এবারে ভাষাবিজ্ঞানের আলোচনা থেকে তোমরা বুঝতে পারলে যে এগুলো কোনো শাখার থেকে একেবারে সম্পূর্ণ বা পরিপূর্ণরূপে বিচ্ছিন্ন নয়, প্রত্যেকটার সঙ্গে সম্পর্কিত বা কানেক্ট হয়ে আছে, যুক্ত হয়ে আছে। আর ব্যক্তি মানুষের ভাষা প্রকাশের সঙ্গে যুক্ত, তেমনি সমাজ নিয়ে ভাষাবিজ্ঞান সমাজ, গোষ্ঠী, সভ্যতা, সংস্কৃতির সঙ্গে মনোযোগ আকর্ষণ করে। আমার ভাষার সঙ্গে শব্দ স্টাইলের সম্পর্ক থেকে অভিধান শৈলী বিজ্ঞানের মধ্যে একটা সম্পর্ক আছে। একটা ছক তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে, দেখো, ভাষা, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ ইত্যাদি। ভাষা বিষয়ক নানা তত্ত্ব, ভাষা মন, তাকে মনোভাষা বিজ্ঞান, দর্শন ও যুক্তি রয়েছে। ফলিত ভাষা বিজ্ঞানের স্টাইল, ভাষা শিক্ষা, ভাষা সমাজ, সমাজ ভাষা বিজ্ঞান, ভাষা বিজ্ঞান, ভাষার পরিকল্পনা, ভাষার পরিবর্তন, প্রত্যেকটার সঙ্গে সুন্দরভাবে যুক্ত রয়েছে। তাহলে তোমাদের ভাষা বিজ্ঞানের বিভিন্ন অংশ, তার ডিটেল, তার ভাগ এবং বুঝবার যে জায়গাগুলো, সেগুলো আমি আমার মতো করে যতটা সহজে, যতটা অল্প সংক্ষেপে ভালো করে বোঝানো যায় সেই চেষ্টা করলাম। তাও যদি কোনো রকম কোনো ধোঁয়াশা বা অস্পষ্টতা বা বুঝতে না পারা থেকে থাকে, তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তর দেব। এবং অবশ্যই মন দিয়ে ক্লাস করো, পরীক্ষার খুব বেশি দূরে নেই, খুব যত্ন করে এখন থেকে পড়ো। তোমরা জানিও ক্লাস কেমন লাগছে, অন্যরকম তোমাদের কোনো যদি মন্তব্য থাকে সেটাও অবশ্য জানিও। আর সবাই খুব ভালো থেকো। কোনো রকম যা জানতে চাওয়া, যা তোমাদের কৌতূহল রয়েছে সেগুলো জানাবে। আর পরবর্তীতে তোমাদের টেস্ট পেপার সলভ এগুলো তো আসছেই, যত্ন করে মন দিয়ে ক্লাস করো। এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে, কমেন্ট করে, বারে বা শেয়ার করে তোমরা জানাবে, তাতে ক্লাস করানোর আরো উৎসাহ, ভালো লাগা এগুলো তৈরি হয়। সবাই খুব ভালো থেকো। আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে। খুব ভালো থেকো।